মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। নার্সিংহোমে কত আরামে থাকতে পারতো বাবা, মা কি বাবাকে আরো কষ্ট দিতে চায়? তা তোর মা এখনো ফিরল না যে বড়। তোমার মন কেমন করছে না দাদু? কার জন্যে মন কেমন করবে বলতো? ওই কুলাঙ্গারটার জন্যে, মদমাতালটার জন্যে। যেদিন থেকে তোর বাবার প্রেসের হাল তোর মা ধরেছে, সেদিন থেকেই দেখ কেমন রমরমিয়ে চলছে। অ্যালকোহলিক পেশেন্ট নিয়ে কি এইসব অভিমান সাজে বৌদি? আই মাস্ট সে, তোমার শুভাশিস তার অ্যাডভাইস শোনা উচিত ছিল। মেজো সাহেব একটা জম্পেশ মতলব ভাবছে। খবর রাখো, মেজো সাহেব এই বাড়ি ভেঙে নাকি ফ্ল্যাট বানাবে। নিজেরা নার্সিংহোম করলে আমরা তিনজনই কি যথেষ্ট নই? তাহলে এখন মাধবপুর না গিয়ে যদি জঙ্গলেও যাই কোনো প্রবলেম হবে না, কি বলো? মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। মির্চি গল্প গোল্ড মাইনে শুনবেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাছের মানুষ। সুচিত্রা ভট্টাচার্যর জন্ম 1950 সালের 10ই জানুয়ারি। প্রায় 3.5 দশক ধরে অজস্র ছোট গল্পের সঙ্গে তিনি 24টা উপন্যাসও লিখেছেন। শহুরে আধুনিক জীবনে মানুষের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের পরিবর্তিত চিন্তা চেতনা, বিশেষ করে মেয়েদের দুঃখ যন্ত্রণা তাঁর লেখার মূল বিষয় হয়ে থেকেছে বরাবর। সাহিত্য চর্চা তাঁর এতটাই প্রিয় ছিল যে শুধুমাত্র লিখবেন বলেই একসময় সরকারি চাকরিও ছেড়ে দেন তিনি। তাঁর একটি বিখ্যাত উপন্যাস থেকে তৈরি ঋতুপর্ণ ঘোষের সিনেমা দহন 1997 সালে বাঙালি সমাজে তুমুল আলোড়ন তোলে। তার গল্প থেকে হওয়া আরও বেশ কিছু সিনেমার মধ্যে মিতিন মাসিও যথেষ্ট উল্লেখযোগ্য। অজস্র পুরস্কারে তিনি ভূষিত হন। 2015 সালে তাঁর মৃত্যু হয়। সমাজ ও পরিবারের প্রেক্ষাপটে আত্মসম্মান ও স্বাধীনতা রক্ষার জন্য মেয়েদের একলা লড়াইয়ের যে গল্প বারবার তাঁর লেখায় ফুটে উঠেছে, তেমনই এক কাহিনী কাছের মানুষ। শুরু হচ্ছে কাছের মানুষ দ্বিতীয় পর্ব। পলকহীন চোখে মনোরমাকে দেখছিল শুভাশিস। কি চেহারা হয়েছে তার মায়ের! হাত পায়ের চামড়া শিথিল, খসখসে, ফাটা ফাটা, কপালে গালে অসংখ্য বলিরেখা, গলা কুঁচকে ঝুলে পড়েছে, মাথার প্রতিটি চুল সাদা। মাত্র 62 বছর বয়সে তার মা এখন এক লোলচর্ম বৃদ্ধা। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন ঘুরন্ত পাখাটার দিকে। শুভাশিসের বাবা শিবসুন্দর ছেলেকে জিজ্ঞেস করলেন, কি বুঝছো? অ্যালজাইমার। সে তো হয়েছেই, ব্রেন সেল শুকিয়ে আসছে। খুব র্যাপিড বাড়ছে, তাই না? একটা সিটি স্ক্যান করাবে, স্টেজটা ক্লিয়ার বোঝা যেত তাহলে। আর নাড়াঘাটা করে কি লাভ? স্ক্যান করে তো আর ব্রেনের চেহারা বদলানো যাবে না। মনোরমার মাথার কাছে অলকা দাঁড়িয়ে, তুফানের বউ অলকা। ওরা দুজন এই বাড়িতেই থাকে, শিবসুন্দরের আশ্রয়। এই সংসার যন্ত্রটাকে এখন অলকাই চালায়। রান্নাবান্না, ঘরদোর সামলানো আর শিবসুন্দরের দেখাশোনা করা ছাড়াও মনোরমার সেবা শুশ্রূষার বড় একটা ভার এখন তার উপর পড়তেছে। অলকা বলল, বৃহস্পতিবার থেকে তো মা কিছু মুখে তুলতে চাইছিলেন না, খাওয়াতে গেলে ঝটকা মেরে হাত সরিয়ে দিচ্ছিলেন। হ্যাঁ, তারপরেই সুগারটা সাডেনলি ফল করলো, আবার হাইপোগ্লাইসেমিয়ার অ্যাট্যাক। সুগার কাউন্ট 50-এ নেমে গিয়েছিল। এবার কতদিনের ইন্টারভ্যালে হলো? তা ধরো প্রায় 4 মাস। পরশু তো গ্লুকোজ ইঞ্জেকশন দিলাম, গতবারের মতো তাড়াতাড়ি রেসপন্ড করছিল না। সেকেন্ড দিন ইঞ্জেকশনের পর থেকে রেসপন্সটা একটু বেটার এলো। আজ সুগার কাউন্ট দেখেছ? সকালে দেখেছিলাম, বাড়ছে, 70 মতো উঠেছে। অ্যান্ড দ্য গুড থিং ইজ ফ্লাকচুয়েট করছে না, মনে হচ্ছে কন্ডিশনটা স্টেডি হয়ে গেল। শিবসুন্দর পুরনো আমলের ডাক্তার হলেও তার চিকিৎসা পদ্ধতি যথেষ্ট আধুনিক। শুভাশিস জানে, বাবার ডায়াগনোসিসেও বড় একটা ভুল হতে কোনোদিন দেখেনি সে।
এখনো বাবা নিয়মিত মেডিকেল জার্নাল উল্টোয়। বেশ কয়েকটা বিদেশি পত্রপত্রিকাও আসে এই গ্রামের বাড়িতে। সেই বাবা যখন বলছে অবস্থা স্টেডি, তখন নিশ্চয়ই স্টেডি। আসার পথে কোত্থেকে যেন এক টুকরো বাতাস জমাট বেঁধেছিল বুকে। ধীরে ধীরে সরে যাচ্ছে বাতাসটা। ইন্দ্রাণীর কথাই ফলে গেল। শুভাশিসের ঠিক ভালো লাগছিল না। মা এবারেও মুক্তি পেল না। বাবা যে কি অদ্ভুত খ্যাপাটে লড়াই চালিয়ে যাচ্ছে ৪২ বছর ধরে। শুভদা, বৌদি, বাথরুমে জল দেওয়া হয়েছে, তোমরা চান করে নিতে পারো। এই টোটো, যাবি নাকি আমার সঙ্গে পুকুরে? পুকুরে যাব? আগের বারের মতো গায়ে র্যাশ ট্যাশ বেরোবে না তো? আরে কিচ্ছু হবে না, চলে আয়। ফাল্গুন মাসে পুকুর পরিষ্কার হয়ে গেছে, পানা টানার কিছু নেই তেমন। পুকুরটা পেছনে, পাড় ঘেঁষে একটুখানি সবজি বাগান, অলকার তৈরি। সামনে কিছুটা কাঁচা মাটির উঠোন, কঞ্চির বেড়া দিয়ে ঘেরা। বেড়ার ওপারে প্রকাণ্ড একটা আম গাছ। মাঝখানে শিবসুন্দরের পাকা দোতলা বাড়ি। দোতলায় ৩টি ঘর, একতলাতেও। আগে তুফান ওপরে শিবসুন্দরের কাছাকাছি থাকত। এখন বউ বাচ্চা নিয়ে নেমে গেছে নিচে, চেম্বারের পাশের ঘর দুটোতে। ইদানিং শিবসুন্দর স্ত্রীকে নিয়ে ওপরে একা থাকাই পছন্দ করেন। দোতলা থেকে নামেনও না খুব একটা, চেম্বার, রুগী বা বিশেষ কোথাও যাওয়া ছাড়া। শুভাশিসরা এলে তাদের জন্য দোতলার কোণের দিকের অর্ধবৃত্তাকার বড় ঘরটা খুলে দেওয়া হয়। ঘরটা রোজই ঝাড় পোছায়, ধুলো ময়লার চিহ্নটুকুও যেন থাকে না কোথাও। সে শুভাশিসরা এক আধ দিনের জন্য এলেও। শিবসুন্দর আধুনিক মনস্ক মানুষ। দোতলাতেও 2খানা বাথরুমের ব্যবস্থা রেখেছেন। বাথরুম দুটো তকতকে থাকে সবসময়। শুভাশিসের মাঝে মাঝে ভারী আশ্চর্য লাগে। কার জন্য এই বয়সে গৃহ সাজিয়ে বসে আছে বাবা? কিসের প্রত্যাশায়? শুভাশিসরা কি কোনোদিন এ গ্রামে এসে থাকবে? অসম্ভব। প্রথম দিকে বাবার এই মাধবপুরে আসাটা শুভাশিসের একদম পছন্দ ছিল না। অনেকবার বলেছিল, রিটায়ারমেন্টের পর তোমরা আমার কাছে এসে থাকো। বাবা রাজি হয়নি। কলকাতার উপর বাবার তীব্র বিতৃষ্ণা। বোধহয় কিছুতেই ভুলতে পারে না ওই শহর তার স্ত্রীকে চিরজীবনের মতো অসুস্থ করে দিয়েছে। শুভাশিস বারান্দায় এসে দাঁড়ালো। শিবসুন্দরও বারান্দায় এলেন। হ্যাঁ রে, তোর কাছে সিগারেট আছে? আছে, এই নাও। তুমি কি আজকাল আর দিশি খাও না? না, তোমার কিন্তু এবার সিগারেটটা ছেড়ে দেওয়া উচিত বাবা। হ্যাঁ, চেষ্টা তো করছি, কমিয়েও দিয়েছি অনেক। সারাদিনে বড় জোর 5টা। এই সিগারেট 2 প্যাকেটে রেখে যাব, ধীরে সুস্থে খেও। এগুলো মাইল্ড আছে, তাছাড়া পেপারের কোয়ালিটি ভালো, তোমার পক্ষে লেস হার্মফুল। অলরাইট, যাও চান টান সারোগে। অলকা আবার এক্ষুনি খাওয়ার তাড়া লাগাবে। ভরপেট খেয়ে আম গাছতলায় খাটিয়া পেতে শুল শুভাশিস। সূর্য ক্ষয়াটে মেরে গেছে। বাড়িতে কারুর সাড়া শব্দ নেই। শুধু অলকা একতলার দাওয়ায় বসে কি একটা সেলাই করছে। পাশে আপন মনে খেলা করছে তার 1.5 বছরের মেয়ে। শুভাশিসকে দেখে অলকা চা নিয়ে এলো। চা, বিস্কুট দেব? না না, ওরে বাবা, উফ, দুপুরে যে খাইয়েছো, গলা অবধি উঠে আছে এখনো। উফ, ফাইন রেঁধেছিলে কিন্তু মুরগিটা। কি আর এমন যত্ন করতে পারি, আপনি একটু বাড়িয়েই বলেন। দাদা, আপনারা কি কালই চলে যাচ্ছেন? দেখি, মার যখন ইমিডিয়েট কোনো ডেঞ্জার নেই তখন। ওদিকে অনেক কাজও তো থাকে। দাদা, একটা কথা বলবো? বলো। এটা তো ঠিক আপনাদের নিয়মের আশা নয়, উপরি আশা। তা 1-2 দিন থেকে যান না। আসলে আপনারা এলে না বাবার খুব ভালো লাগে। বাবা বুঝি বলেছে তোমাকে? না না,
আমারই মনে হয়। তাছাড়া শুধু বাবা কেন, আমাদেরও ভালো লাগে। ও হ্যাঁ, একটা কথা না তখন আপনাকে বাবার সামনে বলিনি। মা না সত্যিই কেমন হয়ে গেছিলেন সেদিন। কেমন? কি যে বলি, সে এক ভয়ঙ্কর মূর্তি। এই 4 বছরে একদিনও মায়ের ওরকম মূর্তি দেখিনি। সকালবেলা বাবা তখন চেম্বারে, আমি মাকে চান করাতে এসেছি। হঠাৎ কি যে হয়ে গেল মার, আমাকে খামচে ধরেছেন, জামা কাপড় গায়ে রাখতেই চাইছেন না, বিছানায় ধরে রাখা যায় না এমন অবস্থা, গো গো আওয়াজ উঠছে মুখ থেকে। ঠিক মনে হচ্ছিল একটা সাংঘাতিক রাগী মানুষ কিছু যেন বলতে চাইছেন, কিন্তু রাগে গলা দিয়ে কথা ফুটছে না। আমি তো ভয়ে বাবাকে, তারপর তো একদমই অজ্ঞান হয়ে গেলেন। স্কিজোফ্রেনিয়ার পেশেন্ট তো, কখন কি আচরণ করবে কিছুই প্রেডিক্ট করা যায় না আসলে। ও সেরিব্রাল অ্যাটাক যে হয়নি এটাই ভাগ্য। বলতে বলতে মায়ের মুখটা মনে পড়ল তার। এতদিন পর নতুন করে মন খারাপ হওয়ার কোনো মানে হয় না, মন খারাপ হয়ও না আজকাল। তবু আজ শুভাশিস কেমন একটা বিষাদে ভরে যাচ্ছিল। একদল নির্বোধ মানুষের নৃশংসতা কিভাবে পিষে দিয়ে গেছে একটা জীবনকে। শুভাশিস যখন 2 মাসের, ঠিক তখনই ঘটেছিল দুর্ঘটনাটা। 46-এর 16ই আগস্ট, ডাইরেক্ট অ্যাকশন ডে। কলকাতায় সেদিন শুরু হয়েছে ভয়াবহ দাঙ্গা। শহর কেঁপে উঠছে রণোন্মাদের হিংস্র উল্লাসে। এন্টালিতে বাপের বাড়িতে শিশুপুত্র কোলে ত্রাসে কাঁপছে এক যুবতী। তার দাদা সারা রাত বাড়ি ফেরেনি। দাদার সন্ধান করতে গিয়ে বাবাও নিখোঁজ। 3টে বাড়ি পরে এক মুসলিম পরিবারের সঙ্গে গভীর হৃদ্যতা ছিল মনোরমার বাবার। তাদেরই পাহারায় দুঃস্বপ্নের মতো রাতটা কাটল মনোরমার। পরদিন সকালে খোঁজ পাওয়া গেল দাদার। নোনাপুকুর ডিপোর সামনে ট্রাম লাইনে পড়েছিল তার লাশ, তলোয়ারের কোপে ক্ষতবিক্ষত। আর বাবাকে পাওয়া গেল হাসপাতালে, তাঁরও বুকে পিঠে ছুরির আঘাত। ভয়ঙ্কর আতঙ্কে সেদিন থেকেই মস্তিষ্ক বিকল হতে শুরু করে মনোরমার। ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়ে থাকেন, মুখে কোনো শব্দ নেই, শুধু 2 হাতে আঁকড়ে আছেন তার শিশু সন্তানকে। শিবসুন্দর তখন কলকাতায় ছিলেন না, ছিলেন মেদিনীপুরে। খবর পেয়ে তিনি যখন এসে পৌঁছন, তখন পিউপেরিয়াম সাইকোসিস ভালো মতো গেড়ে বসেছে মনোরমার মাথায়। সঙ্গে সঙ্গে কলকাতার বেশ কয়েকজন বড় ডাক্তারকে দেখানো হলো। ওষুধ, ইনজেকশন, শক থেরাপি কিছুই বাদ যায়নি। কোনো লাভ হলো না। খুব দ্রুত অবস্থার অবনতি ঘটল মনোরমার। কখনো বা একদম চুপ, কখনো বা নিজের মনে বিড়বিড়, কখনো আবার হিংস্র ধরনের উন্মাদিনী। প্রথম প্রথম চেনা লোক দেখলে কিছু মানসিক প্রতিক্রিয়া হতো, পরে সেটুকুও মুছে গেল। নিজের স্বামীকেও আর চিনতে পারেন না। বেঁচে থাকার কয়েকটা ন্যূনতম ধর্ম ছাড়া আর কিছুই টিকে নেই মানুষটার। বিকেলে বাবার চেম্বারে গেল শুভাশিস, টোটো এবং তুফান। বাবা পেশেন্ট দেখা শেষ করে বেরিয়ে এলেন। টোটো আর তুফান দ্রুত এগিয়ে গেছে। শুভাশিস আর শিবসুন্দর রাস্তা ধরে ধীর পায়ে হাঁটছিল। বহুকাল পরে বাবার পাশে পাশে হাঁটছে শুভাশিস। ভালো লাগছে, শৈশবের মতো। এ সময় স্মৃতিরা ঝাঁকে ঝাঁকে উড়ে আসে মাথায়। অসাবধানে শুভাশিস হোঁচট খেল একটা। সাবধানে সাবধানে। সদ্য ফেলা ইট এখনো রাস্তার সব জায়গায় বসেনি ভালো করে, উঁচু হয়ে আছে জায়গায় জায়গায়। রাস্তাটা পিটোয়নি দেখছি। আর পিটোনো? ফেব্রুয়ারি মার্চে 2 দফায় টাকা আসে পঞ্চায়েতে। কি করবে ভেবে না পেয়ে রাস্তায় কাঁড়ি কাঁড়ি ইট ফেলে দেয়। তারপর কে কার কড়ি ধারে। তা যাই বলো,
যখন এসেছিলে তখন তো সবই কাঁচা পথ, নানা রকম অ্যাকশন প্ল্যানে তাও মোরাম বেশানো রাস্তা পেয়েছ। মেন রোড থেকে রাস্তাটা তো পিচ টিচ ঠেলে একেবারে দারুণ করে দিয়েছে। কাজ হচ্ছে না যে তা নয়, ৭৮-এর বড় ফ্ল্যাটটার পর থেকেই হচ্ছে। এই 10 বছরে কতগুলো ডিপ টিউবওয়েল বসে গেল, শ্যালো বসলো। ও হ্যাঁ, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো ভাবছিলাম। কি? ছন্দা বলছিল তুমি নাকি শিগগির নিজের নার্সিং হোম খুলছো। এখনো কিছু ঠিক নেই, প্ল্যান চলছে আর কি। তোমার প্র্যাকটিস তো যথেষ্ট ভালো, আলাদা করে নার্সিং হোম খোলার দরকার পড়লো কেন? দেখো বাবা, অন্যের নার্সিং হোমে অনেক ঝামেলা হয়, ইচ্ছে মতো অপারেশনের ডেট ফেলা যায় না, তারপর পছন্দ মতো স্টাফ থাকে না সব জায়গায়, আর অনেক ঝামেলা আছে। এগুলো কি তোমার যথেষ্ট যুক্তি বলে মনে হয়? যুক্তি কিনা জানি না, তবে পরের নার্সিংহোমে কাজ করে সুখ নেই। সুখ নেই? সুখ জিনিসটা নিজের মনের ব্যাপার শুভ। আমি তো হসপিটালে কাজ করেই জীবন কাটিয়ে দিলাম। রিটায়ারমেন্টের আগে কোনোদিন প্রাইভেট প্র্যাকটিসও করিনি। তোমার কি মনে হয় আমি কি খুব আনহ্যাপি ছিলাম? অথবা তুমি খুব কষ্টে বড় হয়েছো? MS করার পর তুমি কোনো হসপিটালে জয়েন করলে না, সেটা কিন্তু আমার ভালো লাগেনি। বাট আই ডিড নট অবজেক্ট। নিজে প্রাইভেট প্র্যাকটিস শুরু করলে তাও আমি চুপ ছিলাম। তোমার কি মনে হয় শুভ, তুমি কি ঠিক রাস্তায় চলেছো? তোমাদের সময় হসপিটাল ছিল বেস্ট পসিবল মেডিকেল হেল্প। এখন কি অবস্থা হয়েছে সে খবর রাখো। ওয়ার্ড বয়রা অ্যালকোহলিক পেশেন্টকে মদের বোতল সাপ্লাই করছে, তাদের গায়ে কেউ হাত দিতে পারবে না। রাজনীতি, ইউনিয়ন, ধান্দাবাজি সব মিলিয়ে পুরো নরক। কাউকে দিয়ে কাজ করানো যায় না, পেশেন্ট ঠিক ট্রিটমেন্ট পায় না, আর যারা অ্যাফোর্ড করতে পারে তারা তো নার্সিংহোমের সুযোগ সুবিধা চাইবেই। বাহ, তা তোমরাই নাকি একসময় কমন পিপলের কথা ভেবে ডাক্তারদের কাছে উড়ো চিঠি পাঠাতে, বেশি ফিজ নিলে ভয় দেখাতে? আমি পাঠাইনি। তুমি নিজে পাঠাওনি, কিন্তু তোমার ওই কমরেডরা পাঠিয়েছিল। তুমিও সেই মুভমেন্টে ইনভলভ ছিলে। উফ, যৌবনে সেই ক্ষততে কেন আঙুল লাগাচ্ছ বাবা? নিড, আউটলুক, জীবনের মোটো সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় বাবা। হ্যাঁ বদলায়, ডেফিনেটলি বদলায়, কিন্তু কতটা বদলায়? শুভ, তুমি যা ভালো বুঝো করো, তবে মনে রেখো, আ ডক্টর মাস্ট হ্যাভ ক্লিয়ার কনসিয়েন্স। কেমন? মাসকলাইয়ের খেতে এক ঝাঁক শালিক নেমেছে, হুড়োহুড়ি করছে এপাশে ওপাশে। দুটো টুনটুনি কোত্থেকে ঝাপটে এলো। টোটো আর তুফান আল বেয়ে ফিরছে। শুভাশিসের বুকটা গুড়গুড় করে উঠল। চোখের সামনে দুলছে একটা সময়, দুলছে এক নারীর মুখ, দুলছে। আস্তে ওঠো, দেখে। রেলিং খামচে ধরে আদিত্য ধাপে ধাপে সিঁড়ি ভাঙছিল। 7-8 দিন পর আবার যেন পেটে বল্লমের খোঁচা। আজ হাসপাতাল থেকে মুক্তি পেয়েছে সে। বাড়ি এসে বাবার ঘরে বসেছিল। বাবা কিছুই বলেনি। অগত্যা ওপরে উঠে এলো। দোতলায় সুদীপদের ঘর যথারীতি বন্ধ। রুনা ছেলেকে নিয়ে রোজকার মতোই বেরিয়েছে। আদিত্য সোজা নিজের ঘরে ঢুকে গেল, কোনো দিকে না তাকিয়ে। তারপর বিছানায় শুয়ে পড়ল। বাড়ি ফিরেই বুড়ো মানুষটার শঙ্কা আর উদ্বেগ মাখা যে মুখটা প্রথম দেখেছিল, সেটাই আদিত্যর মনে বাজছিল বারবার। আদিত্যর 2 চোখ জলে ভরে এলো। আদিত্য কাঁদছিল, আর আশ্চর্য, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল এক সময়। স্বল্পস্থায়ী ঘুম ছিঁড়েও গেল। ইন্দ্রাণী এসেছে ঘরে। পলকের জন্য বিভ্রম এসেছিল আদিত্যর। এটা ঘর না হাসপাতাল? পিটপিট করে ইন্দ্রাণীকে দেখল সে কয়েক সেকেন্ড। ইন্দ্রাণীর হাতে খাবারের থালা। বিছানার ধারে টুলটা টেনে সে থালাটা রাখল। থালায় 4 পিস টোস্ট, ছানা, সামান্য সেদ্ধ সবজি।
বাটিতে টলটল করছে মুরগির স্যুপ, নুন গোলমরিচ ছড়ানো। আদিত্য উঠে বসে বোতলের দিকে হাত বাড়ালো। গ্লাসে না ঢেলে বোতল থেকেই সরাসরি খানিকটা জল ঢাললো গলায়। আরে আগে জল খাচ্ছ কেন? খেয়ে নাও না। বড় তেষ্টা পেয়েছে। এত আমি খেতে পারবো? যতটুকু পারো খাও না। দীপুরা কেউ এলো না যে? ওরা বাড়ি ফেরেনি? এসেছিল, ঘর অন্ধকার দেখে আর ডাকেনি তোমায়। ও, আর আর বাপ্পা? না গো, বাপ্পা এখনো আসেনি। কোথায় কোথায় যে আজকাল ঘুরে বেড়ায় না। এদিকে সামনে পরীক্ষা, জানো, একদম বই নিয়ে বসে না। ও, ইন্দ্রাণীকে একটু পাশে বসতে বলবে আদিত্য। একটু যদি বসে, কয়েক সেকেন্ড। চাওয়াটা কি খুব বেশি হয়ে যাবে? ইন্দ্রাণীর মুখ অসম্ভব শান্ত, কপালে একটি ভাঁজও নেই। কিন্তু মুহূর্তের জন্য শরীরটা শিরশির করে উঠেছিল ইন্দ্রাণীর। মুহূর্তের জন্যেই। এমন গাঢ় স্বরে তাকে খুব কমই ডাকে আদিত্য। হ্যাঁ, কিছু বলবে? দাঁড়িয়ে আছো কেন? এখানে বসো। বলো, কি বলবে? তোমার খাটনি খুব বেড়ে গেছে না ইন্দু? চিরটা কাল তুমি খেটেই মরলে। যে যেমন কপাল নিয়ে জন্মায় গো। দেখো, এবার আমি তোমাকে ঠিক বিশ্রাম দেব। জানো, একটা ভালো লাইন পেয়েছি। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো তুমি বাথরুমে যাবে তো? যাও, ঘুরে এসো। তোমাকে ওষুধ দিয়ে আমি নিচে যাব। বাধ্য বালকের মতো বাথরুমে যাচ্ছে আদিত্য। ইন্দ্রাণী তার হাঁটাটা দেখছিল। চলার ভঙ্গি এখনো বেশ অসুস্থ, বা একটু লগবগে, যেন একটা ভর পেলে সুবিধে হতো মানুষটার। সে বাথরুম থেকে বেরিয়ে আসতেই হঠাৎ ইন্দ্রাণী বলল, হ্যাঁ গো, বলছি দীপু যে গত রূপার হসপিটালে গিয়েছিল, তোমার সঙ্গে কিছু কথা হয়েছে নাকি? কি ব্যাপারে? না, ওই চাঁদু বলছিল যে দীপু নাকি এই বাড়িটা ভেঙে ফ্ল্যাট বানাতে চায়। এ নিয়ে কি তোমাকে কিছু বলেছে ও? হ্যাঁ, ওই রকম কি একটা বলছিল বটে, তবে মন দিয়ে শোনা হয়নি। মানে কোথায় মন থাকে তোমার? হ্যাঁ, কি বললো সেটাও একটু ভালো করে শুনতে পারোনি? শুধু নিজের সুখ শুধু। ঠিক আছে, আমি দীপুকে আবার জিজ্ঞেস করে নেব। না, দীপুকে এই নিয়ে তুমি আর একটাও প্রশ্ন করবে না। হ্যাঁ ঠিকই তো, দীপুর সঙ্গে কেন কথা বলবো? আমি বাবার সঙ্গে কথা বলি। বাবাই তো এই বাড়ির মালিক। আচ্ছা বলছি, ডাক্তার কি রাত্রে আসবে? না, শুভাশিসের আজ কাজ আছে, ও কাল আসতে পারে। আজ এলে ভালো হতো জানো, বাবাকে একটু চেক করে যেত তাহলে। কেন, বাবার আবার কি হয়েছে? দেখে মনে হলো বাবার শরীরটা বোধহয় ভালো নয় জানো। ইন্দ্রাণীর হঠাৎ কেমন মায়া হলো। মানুষটার সবই আছে, হৃদয় আছে, হৃদয়ের প্রসারতা আছে, টান ভালোবাসা আছে, আর পাঁচটা সাধারণ মানুষের মতো লোভ কাম নেশা কোনো কিছুরই কমতি নেই। অথচ কিছুই আবার তেমন করে নেইও, যেন প্রলম্বিত শৈশবে বিচরণ করে মানুষটা। এমন একটা লোকের সঙ্গে কি কথা বলবে ইন্দ্রাণী? শোনো, বাবার ভাবনা আমরা ভাবছি, তুমি আগে নিজের শরীরটাকে সারাও তো দেখি। কি চেহারা করেছো বলো তো? আমি একটা খুব বাজে লোক, তাই না ইন্দু? অপদার্থ, গোয়ার, নেশাখোর। তাই না? সবই তো বোঝো। হ্যাঁ গো, নিজেকে এখনো একটুও বদলাতে ইচ্ছা করে না? তুমি দেখো, এবারে আমি বদলে যাব। মাইরি,
জীবনে আর কোনোদিন মাল ছোবো না। আমি মা কালীর দিব্যি করে বলছি। থাক থাক, মা কালীকে তুলে এনে আর নিজের পাপ বাড়িও না। ইন্দ্রাণী বিছানার পাশ থেকে সরে এলো। মনটা ভারী হয়ে আসছিল তার। দিন 7 পরের কথা। আদিত্য এখন অনেকটা সুস্থ, তাই স্কুলে গিয়েছিল ইন্দ্রাণী। সেখান থেকে বের হয়ে বাপের বাড়িতে একবার ঢুঁ মারলে মন্দ হয় না, তাই করল। ঘরে পা রেখেই শিউরে উঠল ইন্দ্রাণী। কি হয়েছে তোমার? ইন্দ্রাণীর বাবা ধীরাজ বালিশে পিঠ ঠেকিয়ে বসে আছেন, আর তার পাশেই দাঁড়িয়ে আছেন ইন্দ্রাণীর মা উমা। ধীরাজের মুখ শুকনো, গাল ভর্তি খোঁচা খোঁচা সাদা দাড়ি, একটা পা সামান্য মোড়া, অন্য পাটা ছড়ানো। ছড়ানো পায়ের পাতা মোচার মতো ফুলে আছে। তিনি মেয়েকে দেখেই বললেন, এসেছিস তুই? আরে বাবা, এই দশা হলো কি করে? কোথায় পড়লে? আর বলিস না, বুড়ো বয়সে তোর বাবা এমন একটা কীর্তি করে বসে। আরে বাবা, হয়েছিলটা কি? ভূমিকা ছেড়ে আসল কথাটা বলবে? আমি বলছি, শোন না, ওই 1 তারিখে তো মেয়েডেতে ব্যাংক বন্ধ ছিল। ওই 3 তারিখেও কি যেন একটা, হ্যাঁ গো, কি যেন ছিল গো? ওই তো ব্যাংক স্ট্রাইক। ও হ্যাঁ হ্যাঁ, বুধবার তো স্ট্রাইক ছিল। দেয়ালে দেয়ালে সব চার্টার অফ ডিমান্ড টাঙিয়েছে। 10 দফা না 12 দফা দাবি, বুঝলি? মেয়ে যা জিজ্ঞেস করছে আগে সেই কথা বলো। ও হ্যাঁ হ্যাঁ, তা হয়েছে কি, আমি তো পেনশন তোলার জন্য বাড়ি থেকে বেরিয়েছি। একটু আগেই বেরিয়েছিলাম আর কি। কটা নাগাদ বেরিয়েছিলাম গো? আবার বেলাইনে ঢুকে গেলে তো। ও হ্যাঁ, শোন, আর পারি না। ধীরাজের কথাবার্তা ইদানিং একেবারেই অসংলগ্ন। 17 বছর আগে একমাত্র ছেলে তনুময় নিরুদ্দেশ হওয়ার পর থেকেই কেমন যেন এলোমেলো হয়ে গেছেন মানুষটা। তার আগেও যে খুব নিখুঁত ফিটফাট মাপা ঝোপা ছিলেন তা নয়। বাসে ছাতা ফেলে আসছেন, ডিম কিনতে গিয়ে পান কিনে আনছেন, ভুল বাসে উঠে অফিস পৌঁছতে দেরি করে ফেলছেন। এসব ঘটনা ছোটবেলা থেকেই দেখে আসছে ইন্দ্রাণী। তবু যেন এতটা অন্যমনস্ক ছিলেন না মানুষটা। ইন্দ্রাণী তবু ঠান্ডা মাথায় তাকেই প্রশ্ন করে করে জানল ঘটনাটা। মাসের 1 তারিখ আর 3 তারিখ বন্ধ। 2 তারিখ খুব ভিড় হয়েছিল ব্যাংকে, বিশাল লাইন পেনশনভোগী বৃদ্ধদের। ধীরাজ একটা টোকেন নিয়ে বসেছিলেন, হঠাৎ ক্যাশ কাউন্টারে গোলমাল। কাউন্টারে ছেলেটি বুঝি কোনো এক সহকর্মিনীর সঙ্গে হাসি মশকরা করছিল। ঘণ্টাভর দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ অসহিষ্ণু হয়ে কিছু বিদ্রূপ মন্তব্য করে ফেলে। পত্রপাঠ কাউন্টার থেকে উঠে চলে যায় ছেলেটি। বৃদ্ধের দলও উত্তেজিত, সবাই মিলে ছোটেন ম্যানেজারের ঘরে। ম্যানেজার ছেলেটিকে অনেক বোঝায়, কিন্তু ছেলেটি অনড়। টেঁটিয়া বুড়োকে ক্ষমা চাইতে হবে। বৃদ্ধরাও অবিচল, ক্ষমা ওই অভদ্র ছোকরার কাছে কখনো নয়। ম্যানেজার এসে বসল কাউন্টারে। এমন মহাযুদ্ধের মাঝে ধীরাজ নার্ভাস হয়ে বাইরে বেরিয়ে এসেছিলেন। তিনি আজন্ম ভীতু ধরনের মানুষ। বাসের কন্ডাক্টরের সঙ্গে কোনো যাত্রীর বচসা লাগলে সেই বাস থেকে নেমে যেতে পারলে বাঁচেন। ব্যাংকের ভেতরের ওই চেঁচামেচিতে হাত পা কাঁপছিল তাঁর। হঠাৎ আবার কাউন্টার খোলার রব ওঠে। তাড়াহুড়ো করে ব্যাংকে ঢুকতে যান ধীরাজ। উত্তেজিত ও উৎপীড়িত গ্রাহকদের ধাক্কায় ছিটকে পড়ে যান তিনি। ব্যাংক কর্মচারীরা তখনও গ্রাহকদের সঙ্গে যুদ্ধে হেরেছে না জিতেছে সেই দ্বন্দ্বে বিভোর। তারা কেউ এগিয়ে আসেনি ধীরাজকে তুলতে। সৌভাগ্যক্রমে পাড়ারই একজন তাঁকে উঠিয়ে পৌঁছে দিয়ে যায় বাড়িতে। টোকেন জমা দিয়ে পেনশনের টাকাটাও তুলে দেন তাকে। বাবাকে দেখতে দেখতে বুকটা কনকন করছিল ইন্দ্রাণীর। এতটুকু ছোট্টখাট্ট শরীর, হাড় পাঁজরা বেরিয়ে আছে। বোতলের কাচের মতো চশমার নিচে নিষ্প্রাণ বড় বড় দুটো চোখ, টকটকে ফর্সা রঙে বাদামি ছায়া। বিছানায় বসে আছেন,
জুবুথুবু। কি যে করে ইন্দ্রাণী এই বাবাকে নিয়ে। সামনের আশ্বিনে বাবার বয়স হবে 69। তা তোমরা আমাকে একটাও খবর দিতে পারোনি? কাকে দিয়েই বা খবর দি বল? কেন কেন পাশে ওই টুনু মাসিদের বাড়ি থেকে তো একটা ফোন করতে পারতে নাকি? আরে তোর মাকে তো আমি বলেছিলাম, তোর মাই কানে তুলল না। আহা, ওকে মিছিমিছি ব্যস্ত করে কি লাভ হতো বলো তো? বেচারা নিজেরই বলে মাথার খায় কুকুর পাগল অবস্থা। আদিত্যকে নিয়ে কি কম ঝক্কি গেল? ও ঝক্কি তো আমার থাকবেই মা, না মরা পর্যন্ত থাকবে। বালের ও আবার কি ছিরির কথা? তা আদিত্য এখন কেমন আছে রে? আছে, দিব্যি আছে। শরীর একটু ফিরেছে? হ্যাঁ, শুয়ে বসে স্যুপটা খাচ্ছে, জুসটা খাচ্ছে। শরীর তো ফেরার কথাই মা। আহা, ওভাবে বলছিস কেন? কত বড় একটা ধাক্কা সামলে উঠলো। বাদ দাও তো। ডাক্তার দেখিয়েছ? দেখিয়েছি। কাকে দেখালে? ওই তো বিশ্বাস ডাক্তারকে। দিলু ডেকে এনেছিল। আরে তো ডাক্তার কি বললো? মুচকেছে নাকি? তাই তো বলেছিল। একটা মলমও দিয়েছে, আবার পেন কিলারও দিয়েছে কয়েকটা। হ্যাঁ গো, এক্স-রে করতে বলেনি? ব্যথা না কমলে করতে বলেছে। তা কমেছে কি একটু? কই আর, কালো তো সারা রাত উফা করছিল। আরে পা তো মাটিতে রাখতেই পাচ্ছি না। বাথরুমে যেতে গেলেও তোর মায়ের কাঁধে ভর দিয়ে যেতে হচ্ছে। তবু এক্সরেটা করাওনি, তাই তো? জানো জানো কত সময় সরু চুলের মতো ফ্র্যাকচার হয়, ডিসলোকেশনও হতে পারে। গোড়াতেই ট্রিটমেন্ট না হলে কতদিন ভোগাবে তার ঠিক আছে? বুঝি রে মা, কিন্তু কিন্তু কি করে নিয়ে যাই বলতো? আমি কি ওকে একা টানতে পারি? দিলুদাকে বলতে পারতে। তাকে আর কত বলবো? ডাক্তার ভর্তি করলো, দুবেলা খবর নিয়ে যায়, নিজে থেকে বুড়ো বুড়ির যা হোক কিছু বাজারও করে দিয়ে যাচ্ছে। তবুও একটা খবর মেয়েকে দেওয়া যায় না? না শোন না, রাগ করিস না মা, তুই তো দেখিস। ভাবলাম খবর পেলেই তুই হ্যাঁচর প্যাঁচর করে সেই ঢাকুরিয়া থেকে মানিকতলা ছুটে আসবি। বরং দেখি আর কটা দিন যদি কমে যায় আর কি। ইন্দ্রাণীর বুকটা মুচড়ে উঠল। আসল কথা টাকা। টাকা নেই। এইজি বেঙ্গলের সাধারণ চাকরি করা বাবা কটা টাকা আর পেনশন পায়, বড়জোর 1000-1500, সঙ্গে ফিক্সড ডিপোজিটের সুদ মেরে কেটে 300। এই টাকাতে বাড়ি ভাড়া আছে, দুটো প্রাণীর খাওয়া আছে, ওষুধ বিশুদ আছে, ছোটখাটো লোকলৌকিকতা আছে। মায়ের আবার প্রেশার হাই, সারা মাস প্রেশারের বড়ি খেতে হয়, তারও একটা খরচ আছে। এর পরেও কি 100-150 টাকা হুট করে বললে বার করা যায়? অথচ মা সে কথা মুখ ফুটে বলবে না, কিছুতেই না। ইন্দ্রাণী দিতে চাইলেও হাঁ হাঁ করে উঠবে। অদ্ভুত সব থিওরি মায়ের। মেয়ের টাকা মানে অন্য সংসারের টাকা। বিবাহিত মেয়ের নিজের রোজগারেও মা বাবার অধিকার নেই। আচ্ছা ঠিক আছে, আমি আজ ডাক্তার, এক্সরে সব করিয়ে দিয়ে তবে যাব। আচ্ছা। এই বলে সে স্নান করে এলো। ধীরাজ একইভাবে বসে আছেন বিছানায়। আগে তারা থাকতেন বিডন স্ট্রিটের পাশে একটা গলিতে। বাড়িটা বেশ প্রাচীন, তবে মন্দ ছিল না। কলকাতায় অবাঙালি ব্যবসায়ীদের ভিড় যখন বাড়তে শুরু করেছে, উত্তরপ্রদেশের এক কালোয়ার মাত্র 80,000 টাকায় কিনে নিল গোটা বাড়িটা। কিনেই 1 তলা 2 তলার ভাড়াটেকে নোটিশ। 1 তলার দত্তরা গ্রাহ্যই করল না। 2 তলার ধীরাজ ভয়ে চুপসে গেলেন। কালোয়ারটি বোধহয় ধীরাজের নাড়ি টের পেয়েছিল। হেদুয়ার মোড়ে 3-4টে জবরদস্ত চেহারার লোককে পেছনে দাঁড় করিয়ে মধুর ভাষায় ভয় দেখালো একদিন। তনুময় তখন সবে উমার পেটে এসেছে। গর্ভবতী স্ত্রী আর শিশুকন্যা নিয়ে পড়িমড়ি করে মানিকতলার এই বাড়িতে উঠে এলেন ধীরাজ। আগের বাড়ির স্মৃতি ইন্দ্রাণীর কাছে খুবই আবছা, তবে ওই বাড়ির প্রতি ইন্দ্রাণীর তেমন কোনো টানও নেই, থাকার কথাও নয়। তার যা টান ভালোবাসা
সব এই মানিকতলার বাড়িটাকে ঘিরে। এখানেই সে অনেক কিছু পেয়েছে। মুক্ত দানার মতো শৈশব, পান্না রং কৈশোর, প্রথম যৌবনের হীরকতুতি। ইন্দ্রাণীর শৈশবের সবচেয়ে স্মরণীয় প্রাপ্তিও এখানে এসেই। তার ভাই। ছোট্ট ইন্দ্রাণীর মনে বহু দিন বদ্ধমূল ধারণা ছিল তনু বুঝি লুকিয়েছিল এই বাড়িরই কোনো আনাচে কানাচে। টুক করে একদিন কি করে যেন খসে পড়ল মায়ের কোলে। ভাইকে আদর করার সময় যেন এই বাড়িরই নতুন নতুন গন্ধটা পেত ইন্দ্রাণী। ধীরাজ উমাও এখানে এসে স্বস্তি পেয়েছিলেন। পিডন স্ট্রিটে বাড়িওয়ালার তেমন প্রত্যক্ষ অস্তিত্ব ছিল না। তারা থাকতো শ্যামবাজারে। মাসে মাসে এক বুড়োবাবু এসে ভাড়া নিয়ে যেত, ব্যাস। এখানে মাথার উপর বাড়িওয়ালা, অচিরেই তাদের সঙ্গে গলায় গলায় ভাব হয়ে গেল। ওপরের মনতোষবাবু তনুময়ের জন্মের পর একেবারে আত্মহারা, যেন নিজেরই ঘরে নাতি এসেছে। তার স্ত্রী তনুময়ের জন্য সর্ষের বালিশ বানিয়ে দিলেন। মনতোষবাবু সংগ্রহ করে আনলেন খাঁটি ইটালিয়ান জলপাইয়ের তেল। ইন্দ্রাণী সারাক্ষণ ঘুরছে ওপরের পুতুলদির পায়ে পায়ে। ওপরেই স্নান, ওপরেই খাওয়া, ওপরেই ঘুম। কবে থেকে যে সেই ঘনিষ্ঠতায় চিড় ধরতে শুরু করল। 65-তে মনতোষবাবু যখন মারা গেলেন তখনও সম্পর্ক তত তিক্ত হয়নি। তিনি বিদায় নেওয়ার বছর দশেকের মধ্যে শত্রুতা তুঙ্গে। ধীরাজ যথাসাধ্য ভাড়া বাড়ালেন। 150 থেকে ধাপে ধাপে 250, 2.5 থেকে 3.5। মনতোষের ছেলে দিবাকর সাধারণ একটা ড্রাফটসম্যান। সে এই ভাড়াতে ভীষণ অসন্তুষ্ট। তার স্ত্রী যখন তখন ওপর থেকে ময়লা ফেলছে নিচে, কারণে অকারণে জল কমিয়ে দিচ্ছে, ছুতো পেলেই 4টি কথাও শুনিয়ে দেয় ঠারে ঠোরে। তাই ইন্দ্রাণী থাকে না। এই নির্বিরোধী বুড়ো বুড়িকে ঘাড় ধরে তোলাও মুশকিল। তাই বোধহয় ওদের আক্রোশও বেড়ে চলেছে দিন দিন। ছোটবেলায় যে দিবাকর ঘুড়ি ওড়ালে ইন্দ্রাণী তনুময় বিশ্বস্ত পার্শ্বচরের মতো লাটাই ধরে থাকত, সেই দিবাকর এখন যেচে ইন্দ্রাণীর সঙ্গে কথা পর্যন্ত বলে না। সামনাসামনি পড়লে মুখ ঘুরিয়ে চলে যায়। ছেলে মেয়ে 3টেকেও মহা তেঁদড় তৈরি করেছে। এইটুকু গিঁড়ি গিঁড়ি ছেলে মেয়ে তিতিরকে দেখে অসভ্য অঙ্গভঙ্গি করে। বাপ্পা তো রেগে মেগে চড়ই কষাতে গিয়েছিল একদিন। ইন্দ্রাণী মাকে জিজ্ঞেস করল, রাতুল এখন কোথায় থাকে গো? গড়িয়া। রাতুল বড় বাড়ি করেছে জানিস। এখান থেকে যাওয়ার দিন রাতুলের মায়ের সে কি আনন্দ যদি দেখতিস। ইন্দ্রাণীর ভাই তনুর খুব বন্ধু ছিল রাতুল। একই সঙ্গে ভর্তি হয়েছিল ইঞ্জিনিয়ারিংয়ে যাদবপুরে। রাতুল মেকানিক্যাল, তনু সিভিল। হায়ার সেকেন্ডারির আগে থেকেই রাজনীতিতে মন চলে গিয়েছিল তার। রাত জেগে নানান লিফলেট পড়ত, গোপন রাজনৈতিক পত্রপত্রিকাও। কলেজে ঢুকেই ঝাঁপিয়ে পড়ল নকশালপন্থী আন্দোলনে। রাতুলও সঙ্গে ছিল তার। তনুদের আন্দোলন কবেই থেমে গেছে। 70-এর সেই মুক্তির দশকের স্বপ্ন এখন প্রাগৈতিহাসিক ছলনা। রাতুল এখন পুরোপুরি গৃহী, সিএমডি এর প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার। বউ সুন্দরী, আধুনিকা। ফুটফুটে একটা মেয়েও আছে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে। ফুল ফ্যামিলি বছরে 15 দিন মসৌরি নৈনিতালে বেড়াতে যায়। একটা বাড়িও হাঁকিয়ে ফেলল মাত্র 38 বছর বয়সে। আর তনু 72-এর সেই কাল সন্ধ্যায় রাতুলই সংবাদটা এনেছিল ইন্দ্রাণীর শ্বশুর বাড়িতে। তনু সাংঘাতিকভাবে আহত। এক ডাক্তারের ফ্ল্যাটে গোপনে চিকিৎসা চলছে তার। তনুময় তখন বাড়ি ছাড়া। একদিকে পুলিশ খুঁজছে তাকে, অন্যদিকে খুঁজছে বিপক্ষ দলের অস্ত্রধারীরা। তারই মধ্যে গোপনে 1-8 দিন মাঝরাতে বাড়ি আসে তনু। ভোরের আগে পালিয়ে যায়। ছেলের জন্য চিন্তায় চিন্তায় ধীরাজ উমার রাতে ঘুম আসে না। এই বুঝি তনুর কিছু ঘটে গেল। এমন সময় ওই মারাত্মক খবর। ইন্দ্রাণী উদ্ভ্রান্তের মতো রাতুলের সঙ্গে তক্ষুনি ছুটেছিল।
তখনও নিয়তির খেলা টের পায়নি সে। ডাক্তারের ফ্ল্যাটের বেল টিপতেই দরজা খুলেছে ডাক্তার। ইন্দ্রাণী তড়িৎ স্পৃষ্ট। শুভাশিস! এসো, 3 বছর পর সেই প্রথম শুভাশিসের সঙ্গে দেখা। শুভাশিসকে সেই মুহূর্তে কি শান্ত দেখাচ্ছিল। তার বুকেও যে আফ্রিকান ড্রাম বাজছে, এতটুকু বুঝতে পারেনি ইন্দ্রাণী। শুভাশিসের তখনকার ফ্ল্যাটটা বেশ ছোট, 2 কামরার, চেতলায়। ভেতরের ঘরে শুয়েছিল তনু। দরজা থেকে ওই ঘরের দূরত্ব কতটুকুই বা, বড়জোর 10-12 পা। ওইটুকু পথ অতিক্রম করতে কত আলোকবর্ষ হেঁটেছিল ইন্দ্রাণী। বিছানায় আধো অচেতন শুয়ে আছে তার একমাত্র ভাই। কাঁধে উরুতে পাইপ গানের গুলির ক্ষত, মাথায় লোহার রডের আঘাত। তবু ইন্দ্রাণীর চোখ বারবার ঘুরে যায় অন্যদিকে। শুভাশিস তাকে দেখছে, সেও দেখছে। আদিত্যর সঙ্গে তার বিয়ের মাত্র 11 দিন বাকি। কেন সেদিন দেখা হয়েছিল শুভাশিসের সঙ্গে? কেন তনুর বন্ধুরা তনুকে নিয়ে গিয়েছিল শুভাশিস সেনগুপ্তর কাছেই? আরো তো অনেক ডাক্তার ছিল কলকাতায়। সেদিন যদি শুভাশিসের সঙ্গে দেখা না হতো, কত অন্যরকম হতে পারত সবকিছু। তনু হারিয়ে যেত না, বাবা মা এমন অবলম্বনহীন হয়ে পড়ত না, ইন্দ্রাণীর বুকেও বিঁধে থাকত না অসংখ্য গোপন কাঁটা। ইন্দ্রাণী খাওয়া থামিয়ে মাকে দেখছিল। একঘেয়ে সুরে বিনবিন করে চলেছেন উমা। সন্ধে হলেই নেশার মতো টিভি খুলে বসবে। কি দেখে না, নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা। কাগজ খুলেও শুধু একটাই জিনিস পড়ার নেশা, নিরুদ্দেশের খবর আর দুর্ঘটনার খবর। কোথায় কোনো বেয়ারিশ বডি পাওয়া গেল কিনা, রেল দুর্ঘটনায় কারা মরল, তাদের নাম ধাম। জানিস তো, যত দিন যাচ্ছে না ততই পাগলামিটা বাড়ছে। মাঝে মাঝে আবার বিড় করে। আহ মা, থামবে? আর কোনো কথাই নেই তোমার না? এতক্ষণ এসেছে, একবারও তো কই নাতি নাতনির খবর জিজ্ঞাসা করলে না? তারা তো ভালোই আছে, বেঁচে পড়তে আছে। চলো ঘরে যাই, চলো একটু গড়িয়ে নিয়ে তারপর আবার বাবাকে নিয়ে একটু বেরোতে হবে। চলো। আচ্ছা ইনু, তোর কি মনে হয় রে? কিসের কি? ছেলেটা কি এখনো বেঁচে আছে? তিতিরাজ 3 বন্ধুর সঙ্গে বেরিয়েছে, দেবস্মিতা, ঝুলন আর হিয়া। তারা সিনেমা হলের সামনে টিকিট কেটে অপেক্ষা করছিল। তিতিরই প্রস্তাব দিল, ফুচকা খাই চল। দেখ দেখ। কি? আরে এদিকে নয়, তোর পেছনে। তিতির চমকে ঘুরল। 5-6 হাত দূরে ফুটপাত ঘেঁষে দাঁড়িয়ে আছে একটা মোটর বাইক। বাইকে বসে তাদের দিকেই তাকিয়ে এক তরুণ, হলদে টি শার্ট, গলায় চেন, হাতে স্টিলের বালা। ছেলেটা চোখে চোখ পড়তেই মুখ ঘুরিয়ে নিল তিতির। দেবস্মিতা জিজ্ঞেস করল, কে রে? তোর চেনা? চেনা নয়, চেনা হতে চায়। মনে হয় আমাদের ওদিকেই থাকে। কি করে বুঝলি? 2 দিন টিভি সেন্টারের সামনে আমার গায়ের কাছে এসে মোটরসাইকেল থামিয়েছে। একদিন তো ফলো করে আমাদের হাউজিংয়েও ঢুকেছিল। আজ দেখছি এখানেও হাজির। তোর আবার বেশি বেশি। হয়তো এটা চান্স অকারেন্স, হয়তো ছেলেটা এমনি সিনেমা দেখতে এসেছে। মোটেই না, আমাকে ফলো করেই এসেছে। আমার যেন এখন মনে হচ্ছে ওকে ঢাকুরিয়া বাস স্ট্যান্ডেও দেখেছি, পেট্রোল পাম্পের দিকটা দাঁড়িয়েছিল। তুই তোর অর্ণবকে বল না, অর্ণব ওকে একদম শুইয়ে দেবে। গত বছর থেকে ঝুলন লেক গার্ডেন্সের একটা ক্লাবে কারাটে শিখছে। অর্ণবের সঙ্গে তার সেখানেই পরিচয়। অর্ণব 2nd ইয়ারের ছাত্র, কারাটেতে সদ্য ব্ল্যাক বেল্ট পেয়েছে। ঝুলনের সঙ্গে একটা নরম সরম সম্পর্কও গড়ে উঠেছে তার। তিতিররা সবাই জানে, ঝুলন নিজেই গল্প করেছে। অর্ণবকে লাগবে না,
ওই ছেলেকে আমি একাই হ্যান্ডেল করতে পারি। আমি শুধু ওর সাহসের লিমিটটা দেখতে চাইছি। বি স্পোর্টিং ঝুলন, রাস্তাঘাটে এরকম একটু আধটু হয়ই। ছেলেটার হয়তো তোকে খুব পছন্দ হয়েছে। হোয়াটস সো রং ইন ইট? নাথিং রং, কিন্তু আপেল আঙুর দেখার মতো করে দেখবে কেন? দেখ দেখ, চোখ দুটো দেখ। ধরবো না কি? ধরে স্ট্রেট জিজ্ঞেস করবো, হোয়াট ডাজ হি এক্সপেক্ট, আ হিট অর আ কিক? যদি বলে ফ্রেন্ডশিপ, বন্ধু হতে চাইলে রাস্তায় ইরিটেট করবে কেন? আসবে, কথা বলবে, চলে যাবে, প্লেন অ্যান্ড সিম্পল। ফোলা ফোলা গাল ছেলেটি এবারে বেশ উসখুস করছে, গম্ভীর মুখে দেখছে চারদিক। মাঝে মাঝে গভীর চিন্তামগ্ন ভঙ্গিতে পর্যবেক্ষণ করছে আকাশ। তারই ফাঁকে ঠারে ঠোরে দেখে নিচ্ছে ঝুলনদের। না রে, এই শুধু ফ্রেন্ডশিপের কেস নয়, একটু ফকার ফ্রেন্ডশিপেরও ভাব আছে। তোকে নিয়ে ফ্লাই করতে চায়। হিয়ার কথায় খিলখিল করে হেসে উঠেছে দেবস্মিতা, ঝুলন, তিতিরও। হাসির তোড়ে রথে উপবিষ্ট রোমিও হকচকিয়ে গেছে। হঠাৎ কি ভেবে বাইকে স্টার্ট দিয়ে মানে মানে কেটে পড়ল ছোকরা। দেখলি কতটা কাওয়ার্ড? হেপি ভর্কি খেয়েছে, কিন্তু মনে পাপ আছে বলেই ভর্কি খেয়েছে। এই তো সেদিন দুটো ছেলে স্মার্টলি আমার সঙ্গে আলাপ করলো, গোল পার্কে আমার সঙ্গে নামলো, আমাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো, আমরা অ্যাড্রেস এক্সচেঞ্জ করলাম। ইভেন আমি ওদের বাড়িতেও ইনভাইট করেছি, মা বাপের কাছে গল্পও বলেছি। বেলা পড়ে এলো, একটা নরম হলুদ আলো ছড়িয়ে গেছে পথে ঘাটে। এই আলোতে এখন কোনো কিছুই অসুন্দর লাগে না। মানুষের অসহ্য ভিড় না, যানবাহনের কর্কশ চিৎকারও না। কদর্য শহরের গায়ে সোনার কাঠি ছুঁয়ে দিয়েছে শেষ সূর্য। হাঁটছে চার বন্ধু, ভিড় ঠেলে হেলে তুলে। এই, আমাদের বাড়ি যাবি এখন? হ্যাঁ, তা যাওয়া যায়। হ্যাঁ রে, গেলে কি খাওয়াবি? কি খাবি বল? ঠাম্মা আজকাল বাড়িতে দারুণ পিৎজা বানাচ্ছে, চিজ আর ক্যাপসিকাম দিয়ে। আজ বোধহয় ঠাম্মা কুলপিও বসিয়েছে। এই না না, হিয়াদের বাড়ি গেলে দেরি হয়ে যাবে রে। তার চেয়ে চল না, আমাদের বাড়ি চল। আমাদের বাড়ি থেকে সবার বাড়ি সমান দূর। তোদের বাড়ি? না থাক, তোরা যা রে, আমি যাব না। কেন, কি হলো? মা বাড়ি ফিরে আমাকে না দেখলে হেব্বি রেগে যায়। বেশি খুকিপনা করিস না তো। আজ বাদে কাল হয়তো কলেজে ভর্তি হবি, এখনো এত ম্যাম কিসের রে? তিতির দুর্বল হয়ে পড়েছিল, তবু দোটানা ভাবটা যাচ্ছিল না। ছোটবেলা থেকেই তার উপর মায়ের কড়া নির্দেশ, যেখানেই থাকো অন্ধকার হওয়ার আগে বাড়ি ফিরবে। আজ কি একবার ভাঙবে নিয়মটা? ঠিক এই গোধূলি সন্ধ্যের মুহূর্তে বাড়ির পরিস্থিতি কিরকম সেটাও মনুষ্যচক্ষে দেখে নিতে চাইল তিতির। সন্ডামার্কা দাড়িয়ালটা আছে না গেছে? দাদুর যদি লোকটার সঙ্গে মোলাকাত হয়ে থাকে, তাহলে নির্ঘাত বাবার সঙ্গে একটা ফাইট হয়ে গেছে। মির্জাপুরের অফিস পাড়া হয়ে মা মানিকতলাতে যাবে আজ। ওখানে দাদু ভাইয়ের পায়ের চোট এখনো পুরোপুরি সারেনি। মা কি ফিরতে পারবে 8টার আগে? এত ভিড়, এত জ্যাম। পোস্তদানা মনটাকেও একবার টোকা দিয়ে দেখল তিতির। তিনি আজ নীরব, অর্থাৎ বড় কিছু ঘটছে না। তিতির মনস্থির করে ফেলল, যাবে। মা তো তার কোনো কাজেই পুরোপুরি সন্তুষ্ট হয় না, আজ না হয় আরো একটু বকলই। দাদা তো রোজই দেরি করে ফেরে, সে না হয় একদিন। ওদের বাড়ি থেকে আড্ডা মেরে চলে এলো তিতির। নিশুত রাতে আজব এক স্বপ্ন দেখল তিতির। স্কুলের চ্যাপেলে বুক উঁচু ডেস্কের পেছনে দাঁড়িয়ে তিতির বাইবেল পাঠ করছে। পরনে শ্বেত শুভ্র খ্রিশ্চান সন্ন্যাসিনীর সাজ। প্রার্থনা সঙ্গীতের সঙ্গে একটা সেতার ঝঙ্কৃত হয়ে চলেছে। কখনো ক্ষীণ হয়ে আসে বাজনা, কখনো জোর, কিন্তু বেজেই চলেছে। হঠাৎই গানের সুর ছিঁড়ে খুঁড়ে চ্যাপেলের দরজায় ধাক্কা মারছে একটা লোক। ভিখিরির মতো চেহারা, শতছিন্ন জামা কাপড়, উস্কো খুস্কো চুল। নেশার ঝোঁকে টলছে লোকটা।
লোকটার মুখটা দেখতে পাচ্ছিল না তিতির, বড় আবছা সবকিছু। সহসা চেঁচিয়ে উঠেছে মলিন আগন্তুক, বাবা! ঝপ করে ঘুমটা ভেঙে গেল। তিতির অন্ধকারে চোখ খুলে দেখে স্কুল নেই, চ্যাপেল নেই, মলিন আগন্তুকও নেই। বেশ কয়েক সেকেন্ড পর তিতির বুঝতে পারল অনেকদিন পর মাঝরাতে সেতার বাজাচ্ছে ছোটকা। নাইট ল্যাম্পের নীলচে আলোয় ভরে আছে রাতের ঘর। পাখার হাওয়া ঘরময় চরকি খেয়ে মরছে। রাত্রি এখন বড় শূন্য, অতি বিশাল। শূন্যতাকে আরো শূন্য করে সেতারে সুর টানছে কন্দর্প। যেন সুর নয়, যন্ত্রণায় কেঁপে কেঁপে উঠছে বাড়িটা। তিতিরও। খানিক পরে চোখ মুছে পাশ ফিরল তিতির। ফিরেই চমকে দেখে মা জেগে আছে। মায়ের চোখ কড়িবর্গার দিকে স্থির। মুষলধারায় বৃষ্টি নেমেছিল রাতে। প্রকাণ্ড দানার ভারে থরথর কেঁপেছিল মেদিনী। তারই কিছু রেশ রয়ে গেছে ভোরের পথে ঘাটে। লেকের ভাঙাচোরা রাস্তাটির খানাখন্দে জমে আছে ঘোলাটে জল। মাঠের ঘাসে পা পড়লে কাদা চলকে ওঠে। কন্দর্প ছোট ছোট জল কাদা কাটিয়ে দৌড়চ্ছিল। ছন্দময় গতিতে দুবার লেকে চক্কর দিয়ে বিরাট শিরিষ গাছের নিচে এসে থামল কন্দর্প। দাদা, আজ কতক্ষণ? চর্বি থলথল বেঁটে শরীরটা ঘুরল সামান্য। উত্তর না দিয়ে আবার ওঠবোস করে চলেছে। 31, 32, 33। কন্দর্প ধৈর্য ধরে দাঁড়িয়ে রইল। 50 পর্যন্ত থাকতেই হবে। রোজ সকালে তার এই লেকে আসা শুধুই বিশুদ্ধ স্বাস্থ্য চর্চা নয়, অনেক ছোট মোটো যোগাযোগও হয়ে যায় এখানেই। দুজন ফিল্ম ডিরেক্টরের সঙ্গে এই লেকেই আলাপ হয়েছিল, টিভি সিরিয়ালের এক ক্যামেরাম্যানের সঙ্গেও। তাদের দৌলতে কন্দর্প কাজও পেয়েছিল 4-5টা। তবে তারা কেউই অশোক মুস্তাফির মতো এত বড় কাতলা ছিল না। লোকটা রেলের বড় সাপ্লায়ার। সম্প্রতি গোটা তিনেক বাংলা ফিল্ম প্রডিউস করেছে, তার মধ্যে রমরমিয়ে ব্যবসাও দিয়েছে দুটো। হালে লেকের ধারে বিশাল ফ্ল্যাট কিনে হাওড়া থেকে চলে এসেছে এখানে। ভাগ্যিস লোকটার চর্বি কমানোর বাসনা জেগেছিল, তাই না আলা? 50। ব্যায়ামের পালা সাঙ্গ হল। সিটে বসে হাঁপাচ্ছে অশোক মুস্তাফি। মুখ হাঁ, আধখানা জিভ ঝুলছে বাইরে। কন্দর্প গুটি গুটি পায়ে পাশে এলো। বর্ষা তাহলে এসেই গেল দাদা? আসাই তো উচিত নয় কি? তা ঠিক, জুনের মিডল হয়ে গেল। অফিসিয়ালি তো 8 জুনই মনসুন আসার কথা। মনসুন কি কারোর হুকুমের চাকর নাকি যে ডেট মেনে চলে আসবে? হ্যাঁ, খাসা বলেছেন দাদা। সায়েন্টিস্টরা এমন কায়দা মারে যেন ওরাই সুইচ টিপে মেঘ নিয়ে আসে। সায়েন্টিস্টদের টিস করবেন না, ওদের প্রেডিকশন আজকাল বেশ মেলে। এই তো লাস্ট ইয়ারে ক্যানিংয়ের সাইক্লোনের ফোরকাস্টটা কিরকম হুবহু মিলিয়ে দিয়েছিল, দেখেছিলেন? মিলবেই তো, কত সব মডার্ন ডিভাইস বেরিয়ে গেছে। আরে না না না, ওসব মডার্ন ডিভাইস ফিভাইস কিচ্ছু নয় কন্দর্পবাবু। আসল হলো অবজারভেশন, চোখ, বুঝলেন? পাওয়ার অফ স্পেকুলেশন, ইনটিউশন। তা ঠিক, তা ঠিক। আপনি খনার বচন পড়েননি? লোকটার বাজনায় সঙ্গত করতে কন্দর্প জান লড়িয়ে দিচ্ছিল। মৌসুমি বায়ু, বর্ষাকাল, কোনো কিছুই তার স্বর্গে বাতি দেবে না। অশোক মুস্তাফিকে খুশি করে তোলাই তার এখন প্রথম এবং প্রধান কাজ। প্রাণপণে খনার বচনই মনে করার চেষ্টা করল কন্দর্প। পেয়ে গেছে। লটারি পাওয়া মুখে বলল, খনার বচনের কোনো তুলনা হয় না দাদা। আহা, কি সব লাইন! মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। যদি বর্ষে আগনে রাজা যান মাগনে, যদি বর্ষে মাঘের শেষ। আরে দূর, ওসব বস্তা পচা হয়ে গেছে।
অশোক মুস্তাফি শর্টসের পকেট থেকে তোয়ালে রুমালটা বের করে মুখ মুছছে। মাথার ওপর গাছের পাতা থেকে টুপ করে খসে পড়ল এক বিন্দু জল, পড়েই ছেত্রে গেল। মুস্তাফি ট্যারচা চোখে তাকালো সেদিকে। রোমান্টিক বচন একটাও মনে আসছে না? দূর শোভা নিকট জল, নিকট শোভা দূর জল। কি মহিলা এসব বচনও ঝেড়েছিল নাকি? এ কি প্যাঁচ মারা লাইন! মানে কি এসবের? সাধে কি তোর শ্বশুর জিভটাই কেটে নিয়েছিল? মরিয়া কন্দর্প খানিকটা নির্লজ্জই হলো এবার। এই তবে যাই বলুন দাদা, ওইসব খনা মনা হেনা এই ইনটিউশনে এরা আপনার কাছে নস্যি। আপনি যেদিকেই তাকান সেদিকেই তো সাকসেস। হলো না হলো না। মুস্তাফি দুদিকে মাথা দোলাচ্ছে। একটি বছর 25-এর মেয়ে জগিং করতে করতে আসছিল এই দিকে। হঠাৎ মাঝখানে দাঁড়িয়ে আর্চ করছে। সেই দিকে জুলজুল চোখে তাকালো মুস্তাফি। মেয়েটা ভরাট শরীর ধনুকের মতো বেঁকিয়ে ফেলল। লাল ট্র্যাকস্যুটে টান টান তার উদ্ধত যৌবন। বার দুয়েক ধনুক হয়ে আবার জগিং শুরু করেছে মেয়েটি। দুলতে দুলতে দূরে গাছের আড়ালে মিলিয়ে গেল। আবলুস কাঠের মতো গোদা গোদা উরু কাঁপাচ্ছে মুস্তাফি। আমার ইনটিউশন খুব খারাপ গন্তব্যবাবু। কেন স্যার? এই দেখুন না, কাল রাতে বৃষ্টি হবে না ভেবে জানলা খুলে রেখেছিলাম। ঘুম থেকে উঠে দেখি অর্ধেক ঘর জলে ভেসে গেছে। আপনার নতুন প্রোডাকশন তো শুরু হতে চললো দাদা। আমার কথাটা একটু মনে রাখবেন। আপনাকে আমি বলেছিলাম ওই কি কথা বলুন তো? ওই যে বলেছিলাম না, আমি একটু আধটু অ্যাক্টিং করি। ও, ছোট পিসিমাতে একটা ভালো রোল করেছিলাম, আপনি হয়তো দেখেছেন। ওই যে ইয়াং ট্যুরিস্ট, হ্যাঁ ওইটা। 4 দিনের কাজ ছিল। বাহ, ভালো তো। কিন্তু আমার ছবি কবে শুরু হবে তার তো কোনো ঠিক নেই ভাই। না দাদা, না 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 না, শিগগিরই শুরু হবে। আমি খবর পেয়েছি আপনি রূপেন্দাকে স্টোরি লিখে দিয়েছেন। স্টোরির আউটলাইনও যে আপনারই দেওয়া তাও আমি জানি। নরেন হোর ডিরেকশন দিচ্ছে। কি দাদা, ঠিক বলিনি? বাবা, আপনি তো দেখছি অনেক খবর রাখেন মশাই। তা এটা জানেন না যে বইয়ের কাস্টিং প্রডিউসাররা করে না, ডিরেক্টররাই করে? ও তো জেনারেল রুল। ও কি আপনার বেলায় খাটে দাদা? আপনার শয়তানের মুখোশ হিট করার পর আপনি ইন্ডাস্ট্রিতে একটা নাম। বাংলা ফিল্মের আন্ধেরার বাজারে আপনি তো আলো জ্বালিয়ে দিয়েছেন দাদা। কথাগুলো বলতে বলতে কন্দর্পের নজর চলে গেছে মুস্তাফির মোটা মোটা উরু দুটোর দিকে। কি কুৎসিত কালো লোমে ভর্তি। চোলাই মদের ব্লাডারের মতো পেটটাও কেমন ফেটে বেরোচ্ছে। গাটা গুলিয়ে উঠেছিল কন্দর্পের। বমি সামলে বিনয়ের সুরে বলল, আপনি বলে দিলে নরেনবাবু রিজেক্ট করতে পারবেন না। দেখুন, আপনাকে একটা কথা বলি, আমি কিন্তু ডিরেক্টরদের ডিকটেট করি না। আমি তো ডাইরেক্টরদের ডিকটেট করি না ভাই, শালা। মনে মনে খিস্তি আওড়ালো কন্দর্প। মুখে হাসিটি ধরে রেখে বলল, ডিকটেট বলছেন কেন দাদা? আপনার যে জহুরির চোখ তা কি নরেনবাবু জানেন না? আচ্ছা, আপনি আমাকে একটা মেয়ে জোগাড় করে দিতে পারেন? মেয়ে? আমি আসলে আমি একটা নতুন মেয়ে চাইছি, একদম ফ্রেশ, আমার নেক্সট ফিল্মের জন্য। নায়িকার রোলে নয়, তবে প্রায় নায়িকা। বেশ চনমনে হবে, সিডাকটিভ হবে, নায়কের সাথে ওই যে কি বলে না, ইশফিশ করবে, কিন্তু হিরোকে সে পাবে না। ভেরি ভাইটাল রোল। আচ্ছা, গ্রুপ থিয়েটারের মেয়ে হলে চলবে দাদা? না না না, ওরা খুব ঢ্যাঁটা হয়, বেশি পাকা। আরে আমার তৈরি দরকার নেই, গার্ডেন ফ্রেশ হলে নিজেই তৈরি হয়ে যাবে। শুধু মুখ খুব ম্যাগনেটিক হওয়া দরকার, বুঝলেন তো? ঝপ করে দীপঙ্করের বউয়ের মুখটা মনে পড়ে গেল কন্দর্পর। কেন যে পড়ল? দীপঙ্কর তার কলেজ মেট। কলেজে মোটামুটি ঘনিষ্ঠতাই ছিল তার সঙ্গে। বছর 2 আগে আচমকা মৌলালিতে দেখা। সদ্য তখন বাগুইয়াটিতে নতুন ফ্ল্যাট কিনেছে দীপঙ্কর। বিয়েও করেছে বছর 1.5। দীপঙ্কর জোর করে বাড়িতে ধরে নিয়ে গেল কন্দর্পকে। খুব আদর যত্ন করল। সেই দীপঙ্কর মাস 6 আগে দুম করে মরে গেল কিডনির এক দুরারোগ্য ব্যাধিতে। তার বাড়িতে গিয়ে দেখে
সে এক বিপর্যস্ত অবস্থা। 11 মাসের বাচ্চা নিয়ে প্রায় না খেয়েই দিন কাটাচ্ছে মধুমিতা। দীপঙ্করের অসুখে সমস্ত সঞ্চয় শেষ, মাথার উপর ফ্ল্যাটের দেনা, প্রাণের দায় মধুমিতা একটা চিট ফান্ডের এজেন্ট হয়েছে। কন্দর্প নিজেকে ধমকাল, এই হাঙরটার সামনে মধুমিতাকে নিয়ে আসার কথা তার মনে এলো কি করে? আচ্ছা দাদা, আপনার কালীবাড়ি যাওয়া নেই আজকে? ও হো হো হো, হ্যাঁ ভালো কথা মনে করিয়ে দিয়েছেন। হ্যাঁ চলুন চলুন, ওঠা যাক। আচ্ছা, মেয়েটার কথা কিন্তু মনে রাখবেন। হ্যাঁ, আমি অবশ্য অনেককেই বলেছি, আজকাল তেমন সুটেবল আর্ন করা পাওয়া খুব কঠিন, বুঝলেন তো। মন্দিরের দিকে এগোতে এগোতে মুখের ভাব বদলাচ্ছিল অশোক মুস্তাফির। ঘোড়েল কামুক ক্রমশ ভক্ত সাধক হয়ে উঠছিল। মন্দিরের সামনে পৌঁছে মা মা স্বরে ব্রহ্মনাদ ছাড়ল বার কয়েক। প্রতিমার পদতলে বসে রোজকার মতো চোখের জল ফেলল। তারপর অশোক মুস্তাফি চোখ মুছতে মুছতে বেরিয়ে কন্দর্পকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, ইয়ে এখনো দাঁড়িয়ে আছো? এই দেখো, তুমি বলে ফেললাম আপনাকে। তুমি তো বলবেন, আপনি হলেন গিয়ে পিতৃতুল্য মানুষ। হ্যাঁ, বাপ ডেকে বয়সটা বাড়িয়ে দিচ্ছ। বাবা কি শুধু বয়সে হয় দাদা, বাবা হয় গুণে, বাবা হয় কর্মে। বাহ, ফাইন বলেছ তো। তা তোমার থাকা হয় কোথায়? ঢাকুরিয়া স্টেশনের একটু আগে, বাঁদিকে একটা স্কুল আছে, স্কুলের কাছে। ও হ্যাঁ হ্যাঁ, তা ওখানে তুমি সান্যালদের বাড়িটা চেনো? খুব চিনি। বাড়িটা তো ভাঙা হচ্ছে, ঠিক তার উল্টো দিকেই পুরনো একটা বাড়ি আছে না? হ্যাঁ হ্যাঁ, ওই তো দোতলা বাড়ি, পাঁচিল দিয়ে ঘেরা, সামনে একটা ছোট গেট আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমাদের বাড়ি। ও আচ্ছা, ওখানে গ্যারেজে একটা প্রেস আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদার প্রেস। আই সি, তুমি তো বেশ খানদানি বাড়ির ছেলে। হ্যাঁ, তোমার চেহারা দেখে আমার আগেই গেস করা উচিত ছিল। না, তোমার জন্য তো কিছু একটা করতেই হয়। তোমার ফ্যামিলিরও তো বেশ নাম আছে ঢাকুরিয়ায়, তাই না? জীবনে প্রথম নিজের পরিবারের জন্য গর্ব অনুভব করছিল কন্দর্প। লাজুক মুখে মাথা নামালো। তা সন্ধ্যাবেলা চলে এসো, বুঝলে তো? আই মাস্ট ডু সামথিং ফর ইউ। ওকে, এসো কিন্তু। দুপুরে তাড়াতাড়ি খেয়ে স্কুটার নিয়ে বেরোলো কন্দর্প। এ সময় কন্দর্পের অনেক কাজ, সেগুলো অবশ্য কাজ না অকাজ তা কন্দর্প জানে না। স্টুডিও পাড়ায় গিয়ে নতুন ফিল্মের খোঁজ খবর নেয়, ছোটখাটো রোল জোটাবার চেষ্টা করে। কন্দর্প একটা কথা ভালো মতো জানে, আর্টিস্ট হিসেবে সে খুব সুবিধের নয়। অভিনয় নিয়ে সে বিস্তর পড়াশুনো করেছে, অভিনয়ের প্রথা প্রকরণ সম্পর্কে তার জ্ঞান গভীর। কিন্তু ক্যামেরা চালু হলেই কি যে হয়ে যায় তার। স্পটলাইট, সানগান, রিফ্লেক্টরের উজ্জ্বল ঘনিষ্ঠ সান্নিধ্য অদ্ভুত এক বিক্রিয়া শুরু করে দেয় তার মনের মধ্যে। অজান্তে আড়ষ্ট হয়ে যায় তার দেহ। অথচ রিহার্সালের সময় সে অন্য মানুষ। তার অভিনয় দেখে তাক লেগে যায় নামি দামি অ্যাক্টরদেরও। ছোটখাটো রোলে তাও চলে যায়, বড় রোলে তাকে নিতে ভরসা পায় না কোনো পরিচালক। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে গেল কন্দর্প 8টার অনেক আগেই। ফ্ল্যাটে তখন আর এক মক্কেল বসে। তাকে দেখে অবাক হলো কন্দর্প, তবে চমকালো না। রূপেন, স্টুডিও পাড়ার ভাষায় ক্যাংলা রূপেন। অশোক মুস্তাফির বিশাল অপারিবারিক ফ্ল্যাটময় দামি সোফা, কিন্তু রূপেন বসেছে কার্পেটে, আসন পিঁড়ি হয়ে। পাশে তাড়া কাগজ, আধখাওয়া হুইস্কির বোতল, জলের জগ, টইটুম্বুর অ্যাশট্রে, গ্লাস। একটা দুটো নয়, 4-4টে। প্রতিটি গ্লাসে সোনালি পানীয় টলমল করছে। মদ আর সিগারেটের মিশ্র ঝাঁঝ নাকে সইতে সময় নিল কন্দর্প। সোফায় বসবে কি বসবে না ভেবে কার্পেটেই বসল। কাচের আলমারি থেকে আর একটা গ্লাস বের করতে করতে মুস্তাফি বলল, কি চলে তো? না দাদা, আমার ঠিক চলে না। সে কি,
ফিল্ম লাইনে আছো, মাল চলে না? আরে একটা অন্তত নাও। দিন তাহলে, খুব অল্প করে, খুব অল্প করে। বুঝলে রূপেন, তোমাকে যা বলছিলাম, আমাদের কন্দর্পের জন্য একটা চম্পেশ ক্যারেক্টার তৈরি করো তো দেখি। আপনি বলার সঙ্গে সঙ্গেই আমি ভেবে ফেলেছি অশোকদা, নায়কের একটা বন্ধু বানিয়ে নিচ্ছে। কিরকম? এই বাইরে খুব লাইফ ফোর্স আছে, কিন্তু ভিতরে ভিতরে স্যাড, একদম একা, মানে ওই বেহালা বাজানো কেস আর কি। মন্দ বলনি। আচ্ছা, ওই যেখানে নায়িকা ডুবে যাচ্ছে, হ্যাঁ, ওইখানে কন্দর্পকে ঢুকিয়ে দাও, বুঝলে? সেটা কি করে হবে দাদা? ওরা তো হিরো সিন। আরে না না, হিরো নয়, কন্দর্পই হিরোইনকে জল থেকে তুলবে। ওর থ্রু দিয়ে হিরোর সাথে হিরোইনের আলাপ করাও, ব্যাস হয়ে গেল। কি মুশকিল। হিরো কি তাহলে একটু মার খেয়ে যাচ্ছে না অশোকদা? রূপেন, তোমাকে যা বলছি তাই করো। আচ্ছা বেশ, যাও, ও ঘর থেকে কয়েকটা চিপসের প্যাকেট নিয়ে এসো, যাও। আচ্ছা আচ্ছা, যাই। কি খুশি তো? কি যে বলেন দাদা, আপনি দেখবেন, আপনি দেখবেন, আমাকে নিয়ে আপনি ঠকবেন না। হ্যাঁ, আমি জানি জানি। শোনো, তোমাকে নিয়ে আমার আরেকটা ভাবনা আছে, জানো? আচ্ছা, তুমি হিন্দি বলতে পারো? মানে মোটামুটি পারি দাদা। মোটামুটি নয়, মোটামুটি নয়, ভালো করে রপ্ত করো। আমি কামিং মান্থে দিল্লি যাচ্ছি। ওখানে মান্ডি হাউসের সাথে আমার একটা প্রিলিমিনারি কথা হয়ে গেছে। একখানা 52 এপিসোডের ইয়ে নাও ভাবছি, ন্যাশনাল চ্যানেলে। হিন্দি সিরিয়াল সর্বভারতীয় প্রচার, যা নির্ঘাত স্বপ্ন। রূপেনের গ্লাস ছাড়া বাকি যে 3টে গ্লাস রয়েছে তার একটা ঠোঁটে তুলল মুস্তাফি, এক চুমুক খেয়ে নামিয়ে রাখল। এবার দ্বিতীয় গ্লাস তুলেছে। ঘোর লাগা চোখে কন্দর্প দেখছিল মুস্তাফিকে। কি কৌতূহল হচ্ছে তো? মানে তা একটু হচ্ছে। এই যে গ্লাসটা দেখছো, এটা 1 নম্বর। এটা হচ্ছে A.K. মুস্তাফির, বুঝেছো? রেলের জেনারেল অর্ডার সাপ্লায়ার। আর এই 2 নম্বর ফর প্রডিউসার অশোক মুস্তাফি। আর এই যে 3rd, এটা হলো শুধুই এ মুস্তাফির মুস্তাফি, প্রোপাইটার মুস্তাফি কনস্ট্রাকশন। মাথায় ঢুকলো কিছু? না দাদা। তাহলে তোমাকে পুরো বিষয়টা খুলেই বলি, বুঝলে? আমাদের বাড়ির সামনে ওই যে সান্নাল বাড়ি, ওই সান্নাল বাড়িটা ভেঙে আমি মাল্টি স্টোরেজ বানাচ্ছি, বুঝেছো? আর আমার কাছে খবর আছে তোমাদের বাড়িটাও ভাঙার প্ল্যান চলছে। তোমার এক দাদা ওই নিউ বিল্ডার্সের দোস্তিদার আছে, তার সঙ্গে জোর কথাবার্তা চালাচ্ছে। কি, am I right? হতে পারে দাদা, আমি ঠিক খবর রাখি না। পৃথিবীটা ভারী কঠিন ঠাই ব্রাদার। আ জঙ্গল অফ ব্রিক, উড অ্যান্ড স্টোনস। এখানে কি এত ইনোসেন্ট থাকলে চলে? শোনো, তোমার বাড়িতে তোমারও তো ইকুয়াল শেয়ার আছে। কি আছে? তো অবশ্যই আছে, তবে বাবা বেঁচে থাকতে কিছু নেই। এবার থেকে খবর রাখো কন্দর্প। না, তোমার দাদাকে তুমি বিশ্বাস করো, তাতে কারোর ক্ষতি নেই, কিন্তু হু ক্যান সে তিনি বিহাইন্ড দ্য টেবিল কিছু গুছিয়ে নিচ্ছেন না তোমাকে বঞ্চিত করে? কি হলো কন্দর্প, কিছু বলো। হঠাৎ কি যেন কন্দর্পকে সেই ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিল। কন্দর্প কাঠ হয়ে গেল। অশোক মুস্তাফি কি কন্দর্পকে সিনেমায় চান্স দেবে, নাকি
তার অন্য পরিকল্পনা আছে। কি হলো ইন্দ্রাণীর ভাইয়ের? তাকে কি সত্যি আর খুঁজে পাওয়া যাবে না? আর ইন্দ্রাণীর সঙ্গে শুভাশিসের সম্পর্কটা আসলে কি, আর এর ভবিষ্যৎই বা কি? জানতে শুনুন সুচিত্রা ভট্টাচার্যের গল্প কাছের মানুষের তৃতীয় পর্ব। শুনলেন কাছের মানুষ দ্বিতীয় পর্ব। নাট্যরূপ প্রতীক মণ্ডল, গল্প পাঠে শেখর, ইন্দ্রাণী পিয়ালি পাঠক, শুভাশিস প্রসূন দাস, তিতির ডানা, কন্দর্প সায়ন ভট্টাচার্য, সুদীপ অত্রি, আদিত্য অর্ঘ্যমাল্য মাইতি, শিবশঙ্কর সৌভিক গুহ সরকার। অন্যান্য চরিত্রে সুদীপ্ত ঘোষ, সৃজন নাথ, দিতিপ্রিয়া রায়, মলয়, স্পন্দন দাস, সোহম ভৌমিক, সঙ্গে অন্যান্য শিল্পীরা। শব্দগ্রহণ, আবহ, ধ্বনি প্রক্ষেপণ পর্ব পরিচালনা সত্যজিৎ সেন, শব্দ মিশ্রণ সব্যসাচী মুখার্জি, প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার, বিন্যাস চিন্ময় মণ্ডল, সামগ্রিক পরিচালনা শাওলি মজুমদার, সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।